আমি প্রায়ই বলি সময় খুব শক্তিশালী আর কাল বড় শিকারী। আর এখন ঠিক তেমনটাই ঘটতে দেখা যাচ্ছে। এটাকে আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এই মুখটা মনে করতে পারছেন। সেই ব্যক্তি যিনি ভারতের বিরুদ্ধে কথা বলতে কখনোই পিছপা হতেন না। তিনি হলেন ভোলকার টার্ক। সবচেয়ে বড় সমস্যা ছিল এই যে ভারতের মধ্যে খুঁত বের করার ক্ষেত্রে তিনি কখনোই কোনো কমতি রাখতেন না। কিন্তু আজ হঠাৎ এমন কি হয়ে গেল? এই মুহূর্তে বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যেই হঠাৎ তিনি ভারতের সমর্থনে কথা বলেছেন, অথচ তিনি চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন। একবার শুনলে তো নিজের কানকেই বিশ্বাস হবে না। ভোলকার টার্ক এমন একটি কাজ করেছেন। এই মুহূর্তে সারা পৃথিবীতে ভীষণ অস্থিরতা চলছে, আর সেই অস্থিরতার মাঝেই ভারতকে নিয়ে অনেক পজিটিভ খবর সামনে আসছে। জিওপলিটিক্সে অনেক কিছু চলছে। সবসময়ের মতোই আজও জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই মুহূর্তে পুরো বিশ্বে অস্থিরতা চলছে। আপনি যদি বিশ্বের মানচিত্র দেখেন তাহলে দেখতে পাবেন প্রায় অর্ধেকেরও বেশি পৃথিবী যুদ্ধের মধ্যে রয়েছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে, ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে লড়ছে, ইরান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে, ইরান ইসরায়েল এবং আমেরিকার সঙ্গেও সংঘর্ষে রয়েছে। আফ্রিকার বহু দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো পৃথিবীতে এমন একটা অবস্থা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার মতো নয়। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একজন আমেরিকান জেনারেলকে। তিনি একটি ভাষণ দিয়েছেন। এই ভাষণটি শুনুন। First, to be clear, as the Secretary said, this is not a single overnight operation. The military objectives that CENTCOM and the Joint Force have been tasked with will take some time to achieve, and in some cases will be difficult and gritty work. We expect to take additional losses, and as always, we will work to minimize U.S. losses. But as the Secretary said, this is major combat operation. অর্থাৎ তিনি বলছেন এই যুদ্ধ দীর্ঘ সময় চলবে। এটা ভেবে নেবেন না যে যুদ্ধ হঠাৎ করেই শেষ হয়ে যাবে। একই সঙ্গে তিনি এটাও বলছেন যে এই যুদ্ধে ক্ষয়ক্ষতি হতে পারে। যেভাবে তিনি এটা স্বীকার করছেন সেটাই নিজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প বারবার বলতেন যে এতগুলো ফাইটার জেট পড়ে গেছে, এতগুলো ফাইটার জেট ধ্বংস হয়েছে। একইভাবে মিডিয়াতেও আলোচনা হতো যে ভারতের ফাইটার জেট পড়েছে কিনা। কিন্তু যুদ্ধ মানেই যুদ্ধ, আর যুদ্ধে ক্ষতি হবেই। এবং এখন একজন আমেরিকান জেনারেল নিজেই স্বীকার করছেন যে হ্যাঁ, যুদ্ধে ক্ষতি হয়, কারোর বেশি হয়, কারোর কম হয়। তাহলে এখানে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, আর সেটা হলো এই যুদ্ধ দীর্ঘ সময় চলবে। অর্থাৎ বিশ্বে যে অনিশ্চয়তা রয়েছে সেটাও দীর্ঘ সময় ধরে চলতে পারে। এই অনিশ্চয়তার মাঝেই একজন ব্যক্তি ভারতে আসেন। তার নাম ভোলকার টার্ক। এআই সামিটের সময় তিনি ভারতে আসেন, ভারতে ঘোরাফেরা করেন, সময় কাটান, তারপর একটি বক্তব্য দেন। কিন্তু তার আগে আমি চাই যে আপনারা ভোলকার টার্কের এই ভিডিওটা দেখুন। ভোলকার টার্ক 2024 সালের আশেপাশে একটি বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, India. My office frequently receives information that marginalized minority communities are subjected to violence and discrimination. Muslims are often the target of such attacks, most recently in Haryana and Gurugram in northern India. In Manipur, other communities have also been facing violence and insecurity since May. There is a clear need to redouble efforts to uphold the rights of all minorities by dealing in a forthright manner with intolerance, hate speech, religious extremism and discrimination. ভারতে অল্প সংখ্যকদের ওপর অত্যাচার হয়। মণিপুর, গুরগাঁও এবং আরও অনেক জায়গার নাম উল্লেখ করেছিলেন। যদিও ভারত জাতিসংঘে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিল। ভোলকার টার্ক হলেন জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান, তাই তার বক্তব্যের গুরুত্ব রয়েছে। তিনি যখন কোনো বক্তব্য দেন তখন তার অর্থ দাঁড়ায় বিশ্বের সামনে এটা তুলে ধরা যে ভারতে কিছু সমস্যা রয়েছে। কাশ্মীর নিয়ে তিনি আগেও এমন বক্তব্য দিয়েছিলেন। 7 মার্চ 2023-এর একটি রিপোর্টে দেখা গিয়েছিল তিনি কাশ্মীর নিয়ে ভারতের সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন যে ভারত এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যেগুলো ভুল। প্রায় প্রতি বছরই তিনি ভারত নিয়ে কোনো না কোনো সমালোচনামূলক মন্তব্য করেছেন। 2024-এর নির্বাচনের সময়ও তিনি ভারত নিয়ে মন্তব্য করেছিলেন। সব মিলিয়ে বলা যায় ভারতের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে ভোলকার টার্ক কখনোই কমতি রাখেননি। কিন্তু সম্প্রতি তিনি ভারতে এলেন, এআই সামিটে অংশ নিলেন, ভারতে সময় কাটালেন, তারপর আবার ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর তার একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। এই ভিডিওটা নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দেই, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি অনুষ্ঠানে অনেক বিদেশিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আর সেই বিদেশিদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন একটি গল্প, খুবই ভালো একটি গল্প। তিনি বলেন কয়েকজন অন্ধ মানুষ ছিল, আর সেই অন্ধদের মাঝে একটি হাতি আনা হয়েছিল। তারপর তাদের বলা হয়েছিল হাতিটাকে ছুঁয়ে বলো এটি কেমন।
কেউ হাতির পা ছুঁয়েছিল, কেউ পেট ছুঁয়েছিল, কেউ সুর ছুঁয়েছিল, কেউ দাঁত ছুঁয়েছিল। এরপর যখন তাদের জিজ্ঞেস করা হলো হাতিটি কেমন, তখন প্রত্যেকে আলাদা আলাদা উত্তর দিল। কেউ বলল হাতি খুব শক্ত, কেউ বলল গোলাকার, কেউ বলল খসখসে। তো শি জিনপিং বলেছিলেন, যে ব্যক্তি হাতির যে অংশ ছুঁয়েছে সে সেই অংশের ভিত্তিতেই নিজের ধারণা তৈরি করেছে। তিনি বিদেশিদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা চীনে এসেছেন, অতিথি হিসাবে এসেছেন, আপনারা পুরো চীন ঘুরে দেখুন, তারপর নিজেরাই বুঝতে পারবেন আসল চীন কেমন আর চীনের ভিতরে সত্যটা কি। কিছুটা যেন এখানেও একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। ভোলকার টার্ক একটি বক্তব্য দিয়েছেন, আর এই বক্তব্যে তিনি পাকিস্তান এবং চীন দু দেশেরই সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান এবং চীনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু ভারতের ব্যাপারে তিনি বলেছেন, ভারত একটি জীবন্ত গণতন্ত্র। তিনি ভারতের গণতন্ত্র এবং নাগরিক সমাজের খোলাখুলি প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ভারতের সাম্প্রতিক সফরের সময় তিনি নাগরিক সমাজের সক্রিয়তা দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেছেন, ভারতের নাগরিক সমাজ গণতান্ত্রিক ঐতিহ্যকে শক্তিশালী করা এবং অল্পসংখ্যকদের অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্ক্রিনে এই ভিডিওটি শুনুন। During my recent trip to India, I was impressed by the vibrancy of civil society. They play a key role in upholding India's democratic traditions and the rights of minorities. It is important for civic space to be vigorously defended and for civil society to be able to do their work without hindrance. একবার তো আমার বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু তিনি তার বক্তব্যে এটাও বলেছিলেন, আমার সাম্প্রতিক ভারত সফরের সময় আমি নাগরিক জীবন দেখতে পেয়েছি, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য দেখতে পেয়েছি, এবং আমরা দেখেছি নাগরিক সমাজ কোনো বাধা ছাড়াই তাদের কাজ করছে। এর পাশাপাশি পাকিস্তানে আইনজীবী এবং মানবাধিকার কর্মীদের যেভাবে জেলে পাঠানো হচ্ছে সেটা নিয়েও তিনি বলেছেন, এটি ভুল। চীনকে নিয়ে তিনি বলেছেন, আমি চীনকে আবেদন করছি ইচ্ছামতো আটক করা মানুষদের মুক্তি দিতে। আগের উপদেশগুলোর ওপর কোনো ফলো আপ না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। উইগুর এবং আরও অনেক মুসলিম এবং তিব্বতীদের অধিকার রক্ষার বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, চীনে মৌলিক অধিকারগুলোকে দমন করা হয়। যাই হোক, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়, এবং এখানেও যেন বদলে যাওয়া একটি দৃশ্য দেখা যাচ্ছে। আপনার কি মনে হয়? এই সমস্ত বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে যে সামরিক টানাপোড়েন তৈরি হয়েছে তার মাঝেই এবার বড় একটি পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তাদের নাগরিকদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা যেন দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বেরিয়ে যায়। পরিস্থিতি এতটাই অস্থির হয়ে উঠেছে যে মার্কিন সরকার আগেভাগেই নিজেদের মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে চাইছে। মার্কিন প্রশাসন একসঙ্গে 12টিরও বেশি দেশের জন্য এই সতর্কবার্তা বা ট্র্যাভেল অ্যাডভাইজারি জারি করেছে। যেসব দেশে এখন আমেরিকার নাগরিকরা থাকলে ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে, সেই দেশগুলোর নামও প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। এসব দেশে বর্তমানে যারা মার্কিন নাগরিক হিসেবে অবস্থান করছেন তাদের বলা হয়েছে যত দ্রুত সম্ভব ওই অঞ্চল ছেড়ে চলে যেতে। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় জানিয়েছে যে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে, তাই নাগরিকদের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব কমার্শিয়াল ফ্লাইট বা যে কোনো উপলব্ধ উপায়ে ওই অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার চাইছে মানুষ আগে থেকেই নিরাপদ জায়গায় চলে যাক, যাতে হঠাৎ করে পরিস্থিতি আরও খারাপ হলে তারা বিপদের মধ্যে না পড়ে। এই সতর্কবার্তার সঙ্গে একটি বিশেষ বিষয়ও নজরে এসেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব সোশ্যাল মিডিয়ায় ডিপার্ট নাও বা এখনই বেরিয়ে যান শব্দটি ব্যবহার করেছেন। সাধারণত এই ধরনের ভাষা তখনই ব্যবহার করা হয় যখন নিরাপত্তা পরিস্থিতি খুবই গুরুতর হয়ে ওঠে এবং সরকার মনে করে যে সেখানে ফাঁকা মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে। এর পাশাপাশি নাগরিকদের সহায়তার জন্য 24 ঘণ্টা খোলা একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, যাতে কেউ সমস্যায় পড়লে দ্রুত যোগাযোগ করতে পারেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতি নিয়ে আরও সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত যে হামলাগুলো হয়েছে সেটাই শেষ নয়, সামনে আরও বড় ধরনের সংঘর্ষ বা সামরিক পদক্ষেপ দেখা যেতে পারে। তার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে পরিস্থিতি এখনও থেমে যায়নি এবং আরও উত্তেজনা তৈরি হবার আশঙ্কা রয়েছে।
এই মন্তব্যের পর অনেক বিশ্লেষক মনে করছেন আমেরিকা হয়তো দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ ইতিহাসে দেখা গেছে বড় ধরনের সামরিক পদক্ষেপের আগে অনেক সময়ই দেশগুলো নিজেদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেবার চেষ্টা করে। তাই এখন নাগরিকদের ওই অঞ্চল ছেড়ে চলে যেতে বলা হচ্ছে, যাতে ভবিষ্যতে যদি পরিস্থিতি হঠাৎ আরও বিপজ্জনক হয়ে ওঠে তাহলে তারা নিরাপদ থাকে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আগের দিকেই ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছিল যে তাদের কৌশলগত লক্ষ্য পূরণ না হলে সামরিক বিকল্প সব সময় খোলা রয়েছে, অর্থাৎ প্রয়োজন হলে তারা সামরিক শক্তি ব্যবহার করতেও পিছপা হবে না। সেই কারণেই অনেকের ধারণা এই সতর্কবার্তা এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ আসলে বড় কোনো সামরিক পরিকল্পনার প্রস্তুতির অংশ হতে পারে। মধ্যপ্রাচ্য এমনিতেই বহু বছর ধরে বিশ্বের অন্যতম অস্থির অঞ্চল হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন দেশ, শক্তিশালী সামরিক জোট এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব রয়েছে। এই অঞ্চলে আমেরিকারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি সমুদ্রপথও অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। তাই এই অঞ্চলে যদি বড় ধরনের সংঘর্ষ শুরু হয় তাহলে তার প্রভাব শুধু ওই কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বিশ্বের অর্থনীতি ও রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল। আমেরিকার এই নির্দেশ স্পষ্ট করে দিচ্ছে তারা সম্ভাব্য বড় কোনো ঘটনার জন্য আগেই প্রস্তুতি নিচ্ছে। নাগরিকদের দ্রুত ওই অঞ্চল ছেড়ে যেতে বলা হয়েছে, যা সাধারণত তখনই করা হয় যখন সরকার মনে করে সামনে বড় ঝুঁকি তৈরি হতে পারে। এখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের দিকে। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে এগোয়। কিন্তু এই মুহূর্তে এতটুকু পরিষ্কার, ওই অঞ্চলে উদ্বেগ এবং অনিশ্চয়তা অনেকটাই বেড়ে গেছে এবং সবাই এখন অপেক্ষা করছে সামনে কী ঘটতে পারে।